হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টিক সলিউশন। আজকে আমরা ক্লাস 10 ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার সংস্কার ও বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই চ্যাপ্টারটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা পড়ব। এই চ্যাপ্টারটাতে প্রথমেই যেটা বলা হচ্ছে যে এই চ্যাপ্টারটাই ব্রিটিশদের শিক্ষা, মানে ব্রিটিশ আমাদের দেশে শাসন করার সময় শিক্ষা, সমাজ, ধর্ম, জীবন যেভাবে প্রভাবিত হয়েছিল সেই ব্যাপারগুলো নিয়ে এই চ্যাপ্টারে বলা আছে। তো এই সময় কিছু সমসাময়িক পত্র, সংবাদপত্র, সাহিত্যের অনেক প্রতিফলন দেখা যায়। যেমন এই সময় খ্রিস্টান মিশনারিরা হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে বাংলার সংবাদপত্রের সূচনা ঘটায়। 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন প্রকাশের মধ্যে দিয়ে বাংলার সমসাময়িক পত্রের সূচনা ঘটে। তো এই দিগদর্শন প্রকাশের পর বাংলা ভাষার প্রথম, মানে এই দিগদর্শন যে পত্রিকাটা বা যে সমসাময়িক পত্র যেটা বের হয়, এই ম্যাগাজিনটা বের হওয়ার পর মানে প্রথম বাংলা ভাষায় মাসিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। তো এই বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হলো আমাদের বাঙ্গাল গেজেটি। ঠিক আছে, বাংলা ভাষায় প্রথম পরিচালিত সংবাদপত্র হলো বাঙ্গাল গেজেটি। তো এই বাঙ্গাল গেজেটির সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। তারপর তারাচাঁদ দত্ত, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, এরা দুজন মিলে সম্পাদনায় প্রকাশিত হয় হলো সংবাদ কৌমুদি। প্রথমে তো বাঙ্গাল গেজেটি সংবাদপত্রটা বের হয়, যেটা গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রকাশিত করেছিলেন বা সম্পাদক ছিলেন। তারপর তারাচাঁদ দত্ত ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় সংবাদ কৌমুদি। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকা হলো সমাচার চন্দ্রিকা, যেটা 1822 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি একটা সংবাদ সংবাদপত্রের সম্পাদন করেছিলেন হলো প্রভাকর নামে একটা সাপ্তাহিক পত্রিকা। তো এই প্রভাকর নামক সাপ্তাহিক পত্রিকা কিন্তু 1831 খ্রিস্টাব্দে তিনি সম্পাদন করেন। এছাড়াও দ্বারকানাথ বিদ্যাভূষণ যিনি ছিলেন, উনি সোমপ্রকাশ নামক একটা সাপ্তাহিক পত্রিকা সম্পাদন করেন। এই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ হওয়ার পর আরও সমসাময়িক কিছু ছোট ছোট পত্রিকা সেই সময় প্রকাশিত হয়েছিল, যেমন রহস্য সন্দর্ভ, অবোধ বন্ধু, গ্রামবার্তা প্রকাশিকা, বামাবোধিনী, এই সমস্ত কিন্তু বিশেষ কিছু সমসাময়িক পত্র তখন প্রকাশিত হয়। তো ভারতে প্রথম বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র ছিল হলো জয়কালী বসু সম্পাদিত মহাজন দর্পণ। এই মহাজন দর্পণ যেটা পত্রিকাটা ছিল, এটা কি ছিল যে প্রথম বিষয় বাণিজ্য সম্পর্কে একটা দৈনিক পত্রিকা। এছাড়া ইংরেজি ভাষায় প্রকাশিত হতো যে পত্রিকাটি, সেটা কালীপ্রসাদ ঘোষ সম্পাদন করতেন। তার নাম হলো হিন্দু ইন্টেলিজেন্সিয়ার। এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, হিন্দু ইন্টেলিজেন্সিয়ার, এটা কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। তারাচাঁদ একজন পার্সন যে সম্পাদন করেছিল ইংরেজিতে পাক্ষিক কুইল, ঠিক আছে, পাক্ষিক কুইল এই নামক একটা মাসিক পত্রিকা সম্পাদন করেন। আর তাছাড়া কলকাতা থেকে প্রকাশিত প্রথম হিন্দি ভাষায় দৈনিক সংবাদপত্রটি ছিল শ্যামসুন্দর সেনের সম্পাদিত সমাচার সুধাবর্ষণ, যেটা 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
এরপর আমরা যে 1863 খ্রিস্টাব্দে বামাবোধনী বলে যে সাময়িক পত্র প্রকাশিত হয়েছিল, সেই বামাবোধনী পত্রিকাটি সম্পর্কে আমরা জানব। তো এই 1863 খ্রিস্টাব্দের অগাস্টে বাহির সিমলার 16 রঘুনাথ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত বামাবোধনী সভার কার্যালয় থেকে প্রকাশিত হয় বামাবোধনী সাময়িক পত্রিকা। সমাজে মেয়েদের কথা তুলে ধরার লক্ষ্য নিয়েই এটি প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্রের পর এই পত্রিকার সম্পাদনায় দায়িত্বভার সামলান যথাক্রমে সুকুমার দত্ত, তারাকুমার কবিরত্ন, সূর্যকুমার চট্টোপাধ্যায়, উষাপ্রভা দত্ত, সন্তোষ কুমার দত্ত, দেবকুমার দত্ত প্রমুখ গুণীজন। এই পত্রিকাটি 60 বছর চলেছিল। বামাবোধনী পত্রিকা ছিল সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা মেয়েদের জন্য প্রকাশিত একটা পত্রিকা। এই পত্রিকায় বিভিন্ন স্থান বা বিভিন্ন ধরনের বিষয় এই পত্রিকাতে স্থান পেত। এই পত্রিকার প্রথম সংখ্যায় লেখা বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভাষাজ্ঞান, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, নীতি ও ধর্ম, পশুপালন, গৃহচিকিৎসা, শিল্পকর্ম প্রভৃতি। এই পত্রিকার প্রথম সংখ্যায় উপক্রমণিকা অংশে পত্রিকার উদ্দেশ্যে বর্ণিত হয়েছে। যে সেটা কী বর্ণিত হয়েছে? আমরা দেখিতে পাই এই উদ্দেশ্যে দেশী তৈশী মহাদহগণ স্থানে স্থানে বালিকা বিদ্যালয় সকলে স্থাপন করিতেছে। দয়াশীল গভর্নমেন্টও তদিস্নে সহায়তা করিতেছে, কিন্তু এ উপায় অতি অল্প সংখ্যক বালিকারাই কিছুদিন উপকার হয়। অতঃপূর্ব মধ্যে বিদ্যালোক প্রবেশের পথ করিতে না পারিলে সর্বসাধারণের হিতসাধন হইতে পারে না। তো এই বামাবোধনী পত্রিকাতে কিন্তু বিভিন্ন ধরনের জাতীয় রচনা পরিবেশিত হতো, যেমন পতিসেবা, আদর্শ সতী স্ত্রী মানে নারীদের আচরণ সম্পর্কে। তো এই পত্রিকায় পুরুষ নারী উভয়ই কিন্তু লেখার সুযোগ পেতেন এবং সবাই সবার মতামত পোষণ করে নিজের মনোভাব লেখার কিন্তু সুযোগ পেতেন। আর এই পত্রিকা কিন্তু কুসংস্কার, সামাজিক কুপ্রথার বিরুদ্ধেও প্রচুর অ্যাক্টিভ ছিল। এরপর পড়ব হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট ছিল একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। তো 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি থেকে কলকাতায় হিন্দু প্যাট্রিয়ট নামে একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। প্রথম দিকে তিনি গিরিশচন্দ্রের সাহায্যে এই পত্রিকা লেখা থেকে শুরু করে প্রুফ করা এমনকি ছাপার কাজও করাতেন। সম্পাদক হিসেবে হরিশ্চন্দ্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নির্ভীক ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের নিদর্শন রাখেন। এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল দেশের স্বার্থ জনগণের কাছে প্রচার করা এবং প্রচলিত সামাজিক রাজনৈতিক ত্রুটি বিচ্যুতিগুলি জনগণের সামনে আকর্ষণ করানো। সমাজ ব্যবস্থার বিভিন্ন দিকগুলি তুলে ধরা ছাড়াও জাতীয়তাবাদী আদর্শ প্রসার করা এই সংবাদপত্রের কিন্তু মূল উদ্দেশ্য ছিল। মোট 71 বছর চালু থাকার পর 1924 খ্রিস্টাব্দে এই পত্রিকার প্রকাশনা কিন্তু বন্ধ হয়ে যায়। সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু একটা প্রথম হিন্দু পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট ছিল একটা ইংরেজি পত্রিকা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় অত্যন্ত ক্ষুরধার ভাষায়, ক্ষুরধার মানে খুবই স্ট্রং ল্যাঙ্গুয়েজ ভাষায় লর্ড ডালহৌসির দেশ শাসন নীতি ও হ্যালিডের প্রদেশ শাসন নীতিকে তীব্র আক্রমণ করেন। তার মানে কি, যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রচণ্ড স্ট্রংভাবে বা প্রচণ্ড নিখুঁতভাবে লর্ড ডালহৌসির যে দেশ শাসন নীতি চালাচ্ছিলেন বা হ্যালিডের যে প্রদেশ শাসন নীতি চলছিল তার ত্রুটি বিচ্যুতিগুলো খুব ভালোভাবেই লেখেন।
এই পত্রিকায় সাঁওতাল বিদ্রোহ দমনে এবং সাধারণ চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচার ব্যাপার নিয়েও কিন্তু তীব্র সমালোচনা করা হয়। ধীরে ধীরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় এই পত্রিকাটির ব্রিটিশ বিরোধী ভূমিকায় ইংরেজরা প্রচণ্ড ভীতু হয়ে পড়ে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন সমাজ জীবনের ছবি ধরা পড়ে। এই পত্রিকায় সমাজে প্রচলিত বিভিন্ন ত্রুটি বিচ্যুতির প্রতি আলোকপাত করা হয়। হিন্দু সমাজের জাতিভেদ প্রথা, বর্ণপ্রথা সহ নানা ধরনের কুপ্রথার বিরুদ্ধে এই পত্রিকা সরব হন। তবে এই পত্রিকা সমাজের গরিষ্ঠ অংশ মানে সবচেয়ে বড় অংশ অর্থাৎ কৃষক শ্রেণী এবং তাদের মধ্যে বিশেষত নীল চাষিদের দুর্দশার কাহিনী কিন্তু খুব ভালোভাবেই এই পত্রিকায় প্রকাশ পায়। শিশির কুমার ঘোষ যশোরের নীল চাষিদের দুর্দশার বাস্তব চিত্র কিছু চিঠি মারফত হিন্দু প্যাট্রিয়টে প্রকাশ করেন। পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল বিদ্রোহের কৃষকদের গৌরবজনক ভূমিকা সম্পর্কে লেখেন, বাংলাদেশ তার কৃষককুল সম্পর্কে গর্ববোধ করতে পারে। এরপর আমরা জানব হুতুম প্যাঁচার নকশা। ঠিক আছে, হুতুম প্যাঁচার নকশা ছদ্মনাম নামে যে গ্রন্থটা প্রকাশিত হয় সেটা সম্পর্কে। তো এই কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনাম নিয়ে রচনা করেন হলো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ। এই গ্রন্থের প্রথম ভাগ প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে এবং পরে সম্পূর্ণ গ্রন্থাগারে এর প্রকাশ ঘটে 1868 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতকের সপ্তম দশক পর্যন্ত সময়কালের পুরো ঘটনাটি মানে নাগরিক সমাজ জীবনের যে ঘটনা বা যে ছবি সেটা কিন্তু এই গ্রন্থে ধরা পড়ে। এই গ্রন্থটি হলো বাংলা ভাষার প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য। কলকাতার বিভিন্ন উৎসব, পালা পার্বণ মানে বিভিন্ন পুজো উৎসব, বারোয়ারি পুজো সব কিন্তু এই নকশায় বর্ণিত আছে। প্রভৃতি রকমের নকশায় বর্ণিত আছে এই গ্রন্থে। এই গ্রন্থে সমাজের অন্ধকার দিকগুলোর উপর আলোকপাত করা হয়েছে। গণিকা বিলাস, ভ্রূণ হত্যা, বিবিধ মাদক দ্রব্যের ব্যবহারের ব্যাপক আয়োজন এই গ্রন্থে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তুলে ধরা হয়েছে। মানে আজকাল আমরা যেটাকে রোস্টিং বলি, ঠিক আছে, যে তোমরা ইউটিউবে ফেসবুকে দেখে থাকবে যে রোস্টিং ভিডিও, কাউকে নিয়ে রোস্ট করা হচ্ছে, তো সেই সময় কিন্তু এই গ্রন্থটা ছিল এইসব বিষয়গুলো নিয়ে রোস্ট করে খুব ব্যঙ্গাত্মক দৃষ্টিতে লেখা একটা গ্রন্থ। দুর্গাপুজো, বারোয়ারি পুজো, চড়ক, রথ, স্নানযাত্রা ইত্যাদি পূজা পার্বণের নামে হিন্দুদের অতি বাড়াবাড়ির সমালোচনা কিন্তু এখানে করা হয়েছে। জাল প্রতাপ চাঁদ, ক্রিশ্চানি হুজুগ, মিউটিনি প্রভৃতি ঘটনা কিন্তু এখানে স্থান পেয়েছে। কলকাতার নানা ঘটনা যথা মহাপুরুষ, সাত পেয়ে গুরু, লক্ষ্মী ও বাদশাহ প্রভৃতি এই সমস্ত ঘটনাগুলি সেই সমসাময়িক ঘটনাগুলি সম্পর্কে কিন্তু তীব্র কটাক্ষ করা হয়েছে। এতে ছদ্মনামের আড়ালে অনেকের প্রতি ব্যঙ্গবিদ্রূপ ধরা পড়ে। হিন্দু সমাজের কদাচার ও ভণ্ডামি লক্ষ্য করে হুতুম চড়ক, দুর্গা সরস্বতী পুজো, রথযাত্রা ইত্যাদি অনুষ্ঠানকে ব্যঙ্গবাণে কিন্তু বিদ্ধ করে। ব্যঙ্গবাণে বিদ্ধ করে মানে কি, এই যে উৎসবগুলো এগুলো নিয়ে বড্ড বাড়াবাড়ি, কারা বাড়াবাড়ি করে, কেন করে, এই সমস্ত ব্যাপারটা ব্যঙ্গ করে লেখা, মানে হাস্যকরভাবে কিন্তু লেখা। তিনি তৎকালীন সমাজে ইংরেজি শিক্ষিত সম্প্রদায় গুরু পদবীধারী বৈষ্ণবদের অবজ্ঞা করেন। মানে কি, সেই সময় এই কালীপ্রসন্ন সিংহ কী করেছিলেন ওই গ্রন্থে, যে যারা বাংলা শিক্ষা ছেড়ে, বাংলার ভাষা ছেড়ে ইংলিশ শিখছে বা ইংলিশে শিক্ষিত হয়ে সমাজে নিজেদের দামটা বাড়ানোর চেষ্টা করছে, এই সমস্ত লোকজন এবং যারা বৈষ্ণব, যারা সব বলেন যে আমরাই সবচেয়ে ঈশ্বরের পথে এগিয়ে আছি, তো এই সমস্ত লোকজনদের কিন্তু তিনি অবজ্ঞা করেন। মানে এই সমস্ত লোকজনদের পাত্তাই দেয় না এই গ্রন্থে। এরপর জানবো হলো নীলদর্পণ রচনা
নীলদর্পণ নাটক সম্পর্কে। তো নীলদর্পণ হলো দীনবন্ধু মিত্রের নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটক রচনা করা হয়, যেটা রচনা করা হয় 1860 খ্রিস্টাব্দে। এই নাটকের ইংরেজি অনুবাদ পাদরি লং সাহেবের নামে প্রচারিত হয়, তবে এর ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। স্বার্থবিরোধী হওয়ায় লং সাহেবের নামে নীলকররা কী হয়, মামলা করে। মামলায় লং সাহেবের 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা হয়। জরিমানার টাকা দেন কালীপ্রসন্ন সিংহ। এই নাটকে নীলকরদের অত্যাচারে কৃষক পরিবার দুর্দশার অশ্রুসজল কাহিনী বর্ণিত আছে। নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্র বিদ্রোহের কাহিনী বর্ণনার দ্বারা সমসাময়িককালীন সমাজকে তুলে ধরেছেন। তিনি এই নাটকটিতে সমাজের অসহায় ও অত্যাচারিত নীল চাষিদের দুঃখ দুর্দশার বর্ণনার মধ্যে দিয়ে সমকালীন সমাজের অসহায় প্রজাদের দুঃখসহ লাঞ্ছনা মানে তাদের জীবনের যে দুঃখ দুর্দশা সেটা কিন্তু তুলে ধরেছেন। এই নাটকে গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব, সরলতা প্রভৃতি চরিত্র বর্ণনার মধ্যে দিয়ে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানসিকতা কেমন ছিল সেটা কিন্তু ধরা পড়ে। গোলক বসুর সাহস বিশ্বাস, নবীন মাধবের কর্তব্যবোধ ও পিতৃভক্তি, সাবিত্রীর অপত্য স্নেহ বাঙালির সমাজ জীবনের প্রতিচ্ছবি কিন্তু মেলে ধরেছেন। মানে সেই সময়কার মানুষের মানসিকতা বোধ কিন্তু এই ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন। দীনবন্ধু মিত্র তার এই নাটকে বাস্তব সমাজ সমস্যা, সমাজের পরিচিতি, প্রতিদিনের ঘটনা, চেনা মুখ ও তাদের চোখের জল, মুখের হাসি কেমন হতে পারে, কেমন হয় সেটা কিন্তু এখানে তুলে ধরেছেন। নীলকরদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন সমাজের রায়ের সম্পন্ন কৃষক ও মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে কেমন প্রভাব ফেলেছিল, তারা কেমনভাবে একজোট হয়ে লড়েছিল সেটাও কিন্তু এই নীলদর্পণের মধ্যে আমরা দেখতে পাই। তাদের সম্মিলিত প্রতিবাদের ভাষা এই নাটকে আমরা দেখতে পাই। এরপর আমরা পড়ব গ্রামবার্তা প্রকাশিকা। গ্রামবার্তা প্রকাশিকায় কি কি প্রকাশ হয়েছিল, কেন এই পত্রিকাটি এত ফেমাস তখন হয়েছিল সেই সম্পর্কে আমরা পড়ব। তো গ্রামবার্তা প্রকাশিকাও 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়। গ্রামবার্তা প্রকাশিকা নামে একটা মাসিক পত্রিকা। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পত্রিকা লেখেন। গ্রাম ও গ্রামবাসীদের অবস্থা প্রকাশের জন্য এর নাম হয় গ্রামবার্তা প্রকাশিকা। এর সম্পাদক ছিলেন কুমারখালীর পাঠশালার পণ্ডিত হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামেও কিন্তু পরিচিত ছিলেন। এই পত্রিকাটি চলে 22 বছর। এটি এখনও মাসিক, কখনো পাক্ষিক, আবার কখনো সাপ্তাহিক পত্রিকা রূপে প্রকাশিত হয়। প্রথম 9 বছর এটি ছাপা হতো কলকাতার আপার সার্কুলার রোডের বাহির মির্জাপুরের গিরিশচন্দ্রের বিদ্যারত্ন প্রেস থেকে। পরে এটি গ্রামের মথুরানাথ প্রেসে মুদ্রিত হয়। যখন এটি মাসিক পত্রিকা ছিল তখন এর দাম ছিল 5 আনা। এই পত্রিকায় সাধারণ সমস্যার সাথে রাজনৈতিক প্রসঙ্গ আলোচিত হতো। হরিনাথের দারিদ্র্য ও বার্ধক্যের জন্য এবং ঋণের দায়ে 1884 খ্রিস্টাব্দে এটি বন্ধ হয়ে যায়। এই পত্রিকায় গ্রামবাসীদের অবস্থা, তাদের কাজকর্ম, তাদের গ্রাম্য রীতিনীতি, গ্রামীণ সমাজ সভ্যতার রোজকার জীবনের ছবি কিন্তু এখানে ধরা পড়ে। গ্রামীণ সমাজের অসহায় দরিদ্র চাষি এবং গরিব মানুষের প্রতি জমিদার মহাজন নীলকর সাহেবদের যে নির্মম অত্যাচার এবং পুলিশ রাজকর্মীদের যে অন্যায় আচরণ, সেটা কিন্তু পুরোপুরি এই গ্রামবার্তা প্রকাশিকা থেকে আমরা জানতে পারি। এবার আমরা পড়ব ইংরেজি শিক্ষার প্রসার কিভাবে হয়। ভারতে ইংরেজ রাজত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ইংরেজদের আইন আদালত গড়ে উঠতে শুরু করে। ইংরেজ বণিকরা নানা জায়গায় নিজেদের বাণিজ্যাগার গড়ে তুলতে
শুরু করেন। সেই সমস্ত স্থানে কর্মরত ভারতীয়দের ইংরেজি জ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয়। মানে যেখানে ইংরেজরা নিজেদের অফিস বানিয়েছে সেখানে তারা ভারতীয়দের কাজের জন্য রেখে দিল। তো যে ভারতীয় কাজ করছে সেই ভারতীয় নিশ্চয়ই ইংরেজি জ্ঞানটা দরকার, ইংরেজির দক্ষতাটা দরকার, নয়তো সে ইংরেজদের সাথে কাজ করতে পারবে না। তো এই অবস্থা যখন, সেই সময় সোরবান, মার্টিন, আর্টুর পিটাস, ডেভিড ড্রামন্ড প্রমুখ কয়েকজন বিদেশি কলকাতায় একটা ইংরেজি বিশ্ববিদ্যালয় খোলেন। খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বেশ কিছু ইংরেজি বিদ্যালয় গড়ে ওঠে। লন্ডন মিশনারি সোসাইটির রবার্ট মে চুঁচুড়ার একটি ইংরেজি বিদ্যালয় গড়ে তোলেন। স্কটিশ মিশনের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ বেশ কিছু ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ডাফের উদ্যোগে গড়ে ওঠে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বা এখনকার যে স্কটিশ চার্চ কলেজ, সেই কলেজটা গড়ে ওঠে। মিশনারিদের উদ্যোগে একে একে গড়ে ওঠে শিবপুরের বিশপ কলেজ, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, লরেটো হাউস কলেজ, এইসব কলেজগুলো গড়ে ওঠে। ডেভিড এয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের তৎকালীন যে বিচারপতি ছিলেন এডওয়ার্ড হাইড ইস্ট, এনাদের উদ্যোগে হিন্দু কলেজ, বা এখন যেটা প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত, সেই কলেজটা কিন্তু গড়ে ওঠে। 1842 খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন পুনর্গঠিত করে গড়ে তোলা হয় কাউন্সিল অফ এডুকেশন। এই গঠনটির উদ্যোগে 1855 খ্রিস্টাব্দের মধ্যে 151টি ইংরেজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে 13,000-এরও বেশি শিক্ষার্থী ইংরেজি শিক্ষা গ্রহণের সুযোগ পান। বড়লাট হার্ডিঞ্জ এক ঘোষণায় বলেন যে ইংরেজি ভাষায় মেধাবী ছাত্রদের সরকারি উচ্চ পদগুলিতে নিয়োগ করা হবে। হার্ডিঞ্জের ঘোষণার পর মধ্যবিত্ত বাঙালি সমাজে ইংরেজি শিক্ষা গ্রহণের প্রবল আগ্রহ দেখা দেয়। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষানীতির উপর একটি পরিকল্পনা পেশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এটি ভারতের ইংরেজি শিক্ষা বিস্তারের প্রধান সনদ বা ম্যাগনা কার্টা নামে পরিচিত। এই শিক্ষা পরিকল্পনায় যে সমস্ত সুপারিশগুলি করা হয় তার মধ্যে অন্যতম ছিল ইংরেজি বিশ্ববিদ্যালয় স্থাপন ও ইংরেজি ভাষায় শিক্ষাদান। এরপরে টপিক হলো নারী শিক্ষা এবং ঈশ্বরচন্দ্রের ভূমিকা। নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র যে ভূমিকা আছে সেই ভূমিকা আমরা এখন জানব। ঊনবিংশ শতকে নারী শিক্ষা প্রসারে কিছু সমষ্টিগত ও ব্যক্তিগত উদ্যোগ শুরু হয়। নব্যবঙ্গীয় গোষ্ঠী, খ্রিস্টান মিশনারি, ব্রহ্ম সমাজ নারী শিক্ষার প্রসারে উদ্যোগী হয়। পাশাপাশি রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর, বেথুন প্রমুখ ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার প্রসারে সচেষ্ট হন। অন্যদিকে নব্যবঙ্গীয় দলের সদস্যরা নারী শিক্ষার সপক্ষে একটা জনমত গড়ে তোলার প্রচেষ্টা চালান। ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন সোসাইটির নেতৃত্বে কলকাতায় গড়ে ওঠে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি, যেটা 1819 খ্রিস্টাব্দে। আনুষ্ঠানিকভাবে এই সোসাইটির বাংলার নারী শিক্ষা আন্দোলনের সূচনা ঘটায়। চার্চ মিশনারি সোসাইটির কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে ম্যারি অ্যান কুক 22টি নারী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। লেডি আমহার্স্টের উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয় দ্য লেডিস সোসাইটি অব নেটিভ ফিমেল এডুকেশন। এই সোসাইটি কলকাতা ও মফস্বল এলাকায় 30টি বালিকা বিদ্যালয় পরিচালনায় দায়িত্ব নেন। এদের উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সেন্ট্রাল স্কুল। সাধারণ ব্রহ্ম সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, যেটা 1890 খ্রিস্টাব্দে। 19 শতকে বাংলায় নারী শিক্ষার প্রসার বিস্তারে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভূমিকা নেন হলো বিদ্যাসাগর। তিনি অনুভব করেন যে শিক্ষাই পারে নারী সমাজে প্রকৃতপক্ষে আধুনিক ও কুসংস্কার মুক্ত করে তুলতে। তার মতে স্ত্রী জাতিকে শিক্ষিত করতে না পারলে সমাজ, সভ্যতা ও জাতির জীবনধারায় স্থায়ী বা প্রকৃত উন্নতি কখনোই সম্ভব নয়। ইতিপূর্বে সমাজে এক প্রচলিত ভ্রান্ত ধারণা ছিল যে নারীরা শিক্ষালাভ করলে তারা অকালে বিধবা হবে।
তিনি এই ভুল ধারণা প্রমাণের জন্য সচেষ্ট হন এবং নারী শিক্ষার প্রসারের ক্ষেত্র হিসাবে তিনি গ্রাম অঞ্চলকে বেছে নেন, কারণ গ্রামগুলিতেই কুসংস্কার ছিল বেশি। নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেথুন সাহেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তি সাহায্যে দক্ষিণারঞ্জনের বাড়িতে গড়ে তোলা হয় ক্যালকাটা ফিমেল স্কুল। বিদ্যাসাগর এই বিদ্যালয়ে ছাত্রী জোগাড়ে উদ্যোগী হয়েছিলেন। বেথুনের মৃত্যুর পর তিনি বেথুন স্কুলের সম্পাদকের ভার নেন। তিনি নিজের পরিচিত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কন্যা সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তির অনুরোধ জানান। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা সৌদামিনী সহ বহু অভিজাত পরিবারের মেয়েরা বিদ্যাসাগরের এই আহ্বানে সাড়া দেন। এই বিদ্যালয়ের ছাত্রীদের গাড়ি করে নিয়ে আসে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। এই গাড়ির দুদিকে লেখা থাকত স্ত্রী শিক্ষার সপক্ষে প্রচার, যে কন্যা এবং পালনিয়া শিক্ষা নিয়তি যত্নত, অর্থাৎ কন্যাকে যত্ন সহকারে পালন ও শিক্ষাদান করতে হবে। নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে দেশবাসীকে সচেতন করার জন্য তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় এক বিজ্ঞপ্তিতে বলেন, স্ত্রী শিক্ষিত ও জ্ঞানসম্পন্ন হইলে শিশু সন্তানদিগকে শিক্ষা দিতে পারবে। বিশেষ বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন তিনি বর্ধমান, নদিয়া, হুগলি, মেদিনীপুর জেলার মোট 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়গুলিতে 13,000 মেয়ে পড়াশোনা করার সুযোগ পায়। বিদ্যাসাগর নিজের জন্মস্থান মেদিনীপুরের বীরসিংহ গ্রামে মা ভগবতী দেবীর স্মৃতিরক্ষার্থে প্রতিষ্ঠা করেছিলেন ভগবতী বিদ্যালয়। নারী শিক্ষার প্রসারের ব্যাপারে এটিই ছিল বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা। বিদ্যাসাগর আশা করেছিলেন তিনি যে সমস্ত বিদ্যালয়গুলি গড়ে তুলেছিলেন সেগুলি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার আর্থিক সাহায্য দেবে, কিন্তু প্রথমবার সরকারি তরফে এই বিদ্যালয়গুলির খাতে কিছু টাকা মঞ্জুর হলেও পরবর্তীকালে সেরকমভাবে আর কোনো আর্থিক সাহায্য মেলেনি। তাই বিদ্যালয়গুলি পরিচালনার জন্য বিদ্যাসাগর নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল গঠন করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের বেতনসহ বহু খরচের দায়ভার তিনি নিজে বহন করতেন। স্ত্রী শিক্ষার সঠিক প্রসারের উদ্দেশ্যে বিদ্যাসাগর মেদিনীপুর, হুগলি, বর্ধমান সহ বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা সম্মেলনী নামের সংগঠন গড়ে তোলেন। তো আমাদের যদি কোশ্চেন আসে যে স্ত্রী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল, তাহলে কিন্তু আমরা এটা লিখব। এর পরের কোশ্চেন হলো যে পাশ্চাত্য শিক্ষা বিচারের বা পরের টপিক হলো পাশ্চাত্য শিক্ষা বিচারের উদ্যোগ বা রাজা রামমোহন রায় বা রাজা রাধাকান্ত দেবের ভূমিকাটা আলোচনা করার। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে দেশীয় মনীষীরাও উদ্যোগী কিন্তু হন। এই ব্যাপারে রামমোহন রায় ও রাধাকান্ত দেব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজা রামমোহন রায় মনে করতেন পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নবভারত গড়ে উঠবে। তিনি নিজের খরচে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যার নাম এখন ইন্ডিয়ান একাডেমি। তিনি বড়লাট আমহার্স্টকে লিখিত পত্রে অনুরোধ করেন যে 1813 খ্রিস্টাব্দে সনদায়ন ভারতীয় শিক্ষার জন্য বরাদ্দ 1 লক্ষ টাকা যেন ইংরেজি শিক্ষাদানের জন্য খরচ করা হয়। এই পত্রে তিনি গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, অস্থিবিদ্যা, পাশ্চাত্য দর্শন বিভিন্ন বিষয়ে শিক্ষালাভের দাবি জানান। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফকে তিনি জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠার সাহায্য করেন। রাধাকান্ত দেব চেয়েছিলেন প্রাচ্যবাদী শিক্ষা কাঠামোর মধ্যে প্রাচ্য শিক্ষার বিকাশ হোক। তার পৃষ্ঠপোষকতায় হিন্দু কলেজের ছাত্ররা ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি বাংলায় অনুবাদ করা শুরু করেন। তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি স্কুল বুক সোসাইটি ও বিভিন্ন স্কুল সোসাইটির সাথে যুক্ত থেকে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উদ্যোগী হন। এর পরের টপিক হলো আমাদের কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসা বিদ্যার বিকাশ।
গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ। আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রতিষ্ঠান হিসাবে এই কলেজ আত্মপ্রকাশ করে। সরকারের উদ্দেশ্য ছিল এই যে কলেজ থেকে সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসাবে যোগ্যতা অর্জনকারী ছাত্রদের সামরিক ও অসামরিক কেন্দ্র নিয়োগ করা। কলেজের সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হয় মাউন্টফোর্ড জোসেফ ব্রামলিকে। ব্রামলির সময়কালে মেডিকেল কলেজের এই পদগুলিকে অধ্যক্ষের পদে রূপান্তরিত করা হয়। দ্বারকানাথ ঠাকুর সহ দেশীয় অভিজাতদের অনেকেই এই প্রতিষ্ঠানে অর্থদান করেন। প্রথম দিকে পাঠদানের মাধ্যমে ইংরেজি থাকলেও পরে দেশীয় ভাষার ব্যবহার শুরু হয়। মেডিকেল কলেজের শিক্ষক ডি হেনরি হ্যারি গুডির তত্ত্বাবধানে প্রথমে মধুসূদন গুপ্ত এবং পরে মধুসূদন সহ মেডিকেলের ছাত্র রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র সব ব্যবচ্ছেদ করেন। তাদের এই উদ্যোগের মধ্যে দিয়ে পাশ্চাত্য চিকিৎসার বিদ্যাচর্চার বিকাশ শুরু হয়। 1858 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতার মেডিকেল কলেজ থেকে প্রায় 5 শতাধিক ছাত্র পাশ্চাত্য শিক্ষাবিদ্যার চর্চায় পারদর্শী হয়ে ওঠে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর 20টি শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল উদ্বোধন করা হয় 1838 খ্রিস্টাব্দে, যার সঙ্গে ছিল একটি বহির্বিভাগ। এর 2 বছর পর মেডিকেল কলেজের প্রাঙ্গণে 100 শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি করা হয়। সুপারিনটেনডেন্ট ব্রামলির পরিকল্পনা ছিল মেডিকেল কলেজের ছাত্রদের মেধাবীদের ইংল্যান্ডে পাঠিয়ে আরও উচ্চমানের শিক্ষাদানের ব্যবস্থা করবেন, কিন্তু অকাল মৃত্যুর জন্য তিনি সেই পরিকল্পনা রূপায়িত করতে পারেননি। পরবর্তীকালে মেডিকেল কলেজের কর্মসূচির ফ্রেডরিক জন মোয়কে শিক্ষক গুডির ব্রামলির এই পরিকল্পনার কথা জানান। মোয়েট এই পরিকল্পনার রূপায়ণের কাজে হাত দেন। এস বেন্টিক নামে জাহাজে মেডিকেল ছাত্রদের একটি দলকে চিকিৎসা বিজ্ঞানের উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাঠানো হয়। 4 জনের এই দলের মধ্যে ছিল ভোলানাথ বসু, গোপালচন্দ্র শীল, দ্বারকানাথ বসু, সূর্যকুমার চক্রবর্তী। এরা ছিল প্রথম বিলেত ফেরত বাঙালি ডাক্তার। 1845 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জেন্টের পাঠ্যক্রম অনুসরণে মেডিকেল কলেজের পাঠ্যক্রম পুনর্নির্বাস এবং সংস্কার করা হয়। মেডিকেল কলেজের রয়্যাল কলেজ অফ সার্জেন্ট এবং ইউনিভার্সিটি অফ লন্ডনের স্বীকৃতি পান এরা।